আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন পেছালে দুই একটা দল লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে দেশ। এদিকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, রোজার আগে সংসদ নির্বাচন। জানাবো বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই, জনগণের সাংবাদিক হন, বলছেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো ৭১ ও ২৪কে মুখোমুখি দাঁড়ানো করানোর আহ্বান বৈষম্য বিরোধী আন্দোলনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন পেছালে দুই একটা দল লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে দেশ। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, দুই একটা রাজনৈতিক দল চেষ্টা করছে এই ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে। যাদের ভোটের মাঝে ভোট নেই, কিন্তু মনে রাখতে হবে, যার ভোটের মাঠে ভোট নেই ১০ বছর পরে নির্বাচন করলেও তার ভোটের মাঠে ভোট হবে না। কিন্তু নির্বাচন দেরি হলে লাভবান কিছুটা হতে পারে, ক্ষতিগ্রস্ত হবে দেশ। ব্যক্তির চেয়ে দল বড়, জিয়াউর রহমান বলেছেন, দলের চেয়ে দেশ বড়। যারা ব্যক্তি স্বার্থে ও দলের স্বার্থে যারা কথা বলেছেন তারা দেশের কথা ভাবছেন না। আহমেদ আজম খান বলেন, ১ বছরে নির্বাচিত সরকার না আসার কারণে এখনো বিনিয়োগ ও ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে। বাংলাদেশের রাজনৈতিক দল ও বিদেশিরা যারা কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে, তাই আমি বলবো, অনিশ্চয়তা কাটাতে বাংলাদেশে দেশীয় বিদেশি বিনিয়োগের জন্য অর্থনীতিকে চাঙ্গা করার জন্য অবশ্যই দ্রুত নির্বাচন দরকার। তিনি বলেন, আমাদের যে ঐতিহাসিক লন্ডন বৈঠক, যেখানে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন, বিষয়টাকে সরকার গুরুত্ব দেবেন। আমরা প্রস্তুত হয়ে আছি, ফেব্রুয়ারির মাঝামাঝি আমরা নির্বাচনে যাব। আহমেদ আজম খান বলেন, রাজনৈতিক দুই একটি দল পিইআর পদ্ধতির কথা বলছে। এখনও পিইআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের ভোটাররা কিছুই জানে না। রাজনৈতিক দলগুলো অনেকটা অবহিত নয়। এই অবস্থায় যারা পিইআর পদ্ধতির কথা বলছেন, আমাদের পাশের দেশ ভারত, পাকিস্তানে এখানেও পিইআর পদ্ধতি নেই। যে দেশগুলোতে পিইআর পদ্ধতি আছে, সেই পিইআর পদ্ধতি আমাদের বুঝতে ও জানতে হবে। কত শতাংশ ভোট পেলে পিইআর পদ্ধতি আওতায় আসবে সেটা তো আগে জানতে ও বুঝতে হবে। জনগণকে পিইআর পদ্ধতি বুঝতে হবে। তিনি আরো বলেন, কাজেই আমরা মনে করি যেভাবে আগের নির্বাচন সংবিধান অনুযায়ী করেছি সেভাবেই হবে। এখানে ঐকমত্য কমিশনেও কিন্তু আমাদের সংসদ নির্বাচনে পিইআর পদ্ধতির বিষয়ে সম্পূর্ণ ঐকমত্য। এখানে পিইআর পদ্ধতি হবে না। দুই একটি রাজনৈতিক দল উচ্চকক্ষে পিইআর পদ্ধতির কথা বলেছে, সেখানেও পিইআর পদ্ধতির অজ্ঞতা, জটিলতা, না জানার ও বোঝার জটিলতার জন্য আমরা সেখানেও স্পষ্ট বলছি, এই নির্বাচনে নিম্ন ও উচ্চকক্ষ কোথায় পিইআর পদ্ধতি অত্যন্ত এই নির্বাচনে প্রয়োগ করা সম্ভব নয়। সেখানে ভবিষ্যতে যদি পিইআর পদ্ধতির প্রয়োজন হয়, আগে জনগণকে অবহিত করে তারপরে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, রোজার আগে সংসদ নির্বাচন। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এই দেশের সব নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। নির্বাচন যেন আনন্দ, উৎসব, শান্তি, শৃঙ্খলা, ভোটার উপস্থিতি এবং সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেজন্য আগামীকাল থেকে আমরা সবাই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারি বেশি দূরে নয়, নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতে ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারে, নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম, আমার ভোটেই দেশটা সে পথে রওনা হতে পেরেছিল। ভাষণের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরে জাতির সূর্য সন্তান জুলাই শহীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী ও মানুষের আত্মার শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা। ৫ই আগস্টকে বাংলাদেশের ইতিহাসের অবিস্মরণীয় দিন আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ১ বছর আগে এদিনে জুলাই গণঅভ্যুত্থানে পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়ে প্রিয় স্বদেশ ভবিষ্যতে কোনো সরকারই যেন ফ্যাসিস্ট হতে উঠতে না
না পারে এমন আকাঙ্ক্ষা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই তাৎক্ষণিক নির্মূল করা যায়। 16 বছরের জন্য যেন আর অপেক্ষা করতে না হয়, বহু মানুষকে প্রাণ দিতে না হয়, আমাদের জন্য আরেকটি গণ অভ্যুত্থানের প্রয়োজন না হয়। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকার প্রধান বলেন, জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের আনুষ্ঠানিক শুনানির পর্ব শুরু হয়েছে। ইতিহাসে নির্মম ও এই হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার দেশের মাটিতেই হবে। বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে। বিচারের পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখা উচিত। আইন শৃঙ্খলা মানুষের সংকট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ যেন আর কখনো আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বেআইনি সমাবেশে বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘ স্বীকৃত 5টি ধাপ অনুযায়ী পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, স্বৈরাচারের আমলে দলীয় বাহিনীতে পরিণত হওয়া ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ে তুলতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেজন্য পুলিশ সদর দপ্তরে একটি সেল করা হয়েছে। সেখানে যে কোনো অপরাধ বিষয়ে অভিযোগ করা যায়। এসব সেল অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কার্যালয়ে স্থাপন করা হচ্ছে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সংস্কারের উদ্যোগ তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ হবে স্বচ্ছ কাচের ঘরে, হাজতখানায় বন্দীদের মানবিক সেবা নিশ্চিত করা হবে। অভিযানের সময় পুলিশ যেন জিপিএস ট্র্যাকিং সিস্টেম ডিভাইস সহ বডি ক্যামেরা পরিধান করে তা নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী 16টি সংস্কার কাজ হয়েছে, আরও 43টি সমাপ্তির পথে। তিনি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব থানায় অনলাইনে জিডি করা যাবে। এখন জিডি না নেওয়ার কোনো অভিযোগ থাকবে না। প্রধান উপদেষ্টা বলেন, এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচন অনুষ্ঠান। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শুরু করব। এবারের নির্বাচনে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করতে চাই। নারী ভোটাররাও যেন সর্বত্র নির্দ্বিধায় আনন্দ উৎসাহ নিয়ে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে চাই। এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের ঢল নামে, আমরা সে লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করব। তিনি বলেন, গত 15 বছর ধরে নাগরিকরা ভোট দিতে পারেনি। এবার নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই। জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এমন ভোটাররা উৎসবের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে যাবে। দিনটি স্মরণীয় করে রাখার জন্য নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। দেশবাসীর উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, আপনারা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন নাগরিক অধিকার প্রয়োগের মহা আনন্দ পরবর্তী বংশধরদের কাছে তুলে ধরার জন্য। এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয়, কেমন হলে আনন্দমুখর হয়, সেটি আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা করে এবারের নির্বাচনে তার জন্য প্রস্তুতি নিন। তিনি বলেন, দেশের ইতিহাসে এখনো পর্যন্ত যতগুলো বড় সংঘাত সহিংসতা ঘটনা ঘটেছে সবকটি নেপথ্যে ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতায় এলে তার চূড়ান্ত পরিণতি কী হয় তা জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসে কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি করতে চাই না। প্রধান উপদেষ্টা বলেন, একটি গোষ্ঠীর নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ। তারা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভিতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত। খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনের সংঘাতময় করে তোলার কোনো সুযোগ না পায়। মাথায় রাখতে হবে পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তি পরাজয় চূড়ান্ত হবে। বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই, জনগণের সাংবাদিক হন, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপনাদের বিএনপির সাংবাদিক হওয়ারও দরকার নেই, দেশের সাংবাদিক হন, বাংলাদেশের জনগণের সাংবাদিক হন, মানুষের সাংবাদিক হন। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা। তিনি বলেন, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটি ব্যক্তির পক্ষে একটি দলের পক্ষে অবস্থান নেয় তারা সাংবাদিকতার সংজ্ঞার মধ্যে পড়ে না, তারা হয়ে গেছে দলীয় কর্মী। এই জিনিসগুলো আপনাদের অনুধাবন করতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সত্যিকারের সাংবাদিকতা চাই, নিরপেক্ষতা চাই, সাংবাদিকদের পেশাগত মানদণ্ড অক্ষত রাখতে হবে। এটাই হবে নতুন বাংলাদেশের শপথ। আগামী দিনে সাংবাদিকেরা যদি জনগণের কথা তুলে ধরতে পারে, স্বাধীনতার কথা, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অধিকার তুলে ধরতে পারে, তাহলেই হবে সফল সাংবাদিকতা। আমাদের 31 দফার মধ্যে আমরা পরিষ্কার করে বলেছি কী ধরনের সাংবাদিকতা চাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।